একটা আন্দোলন যেটা হঠাৎ করে একটা ঝড়ের মতো উঠলো এবং তেমন কিছু করার আগেই আবার হঠাৎ করে চুপ হয়ে গেল। এইরকম একটা আন্দোলন হলো ইয়ং বেঙ্গল মুভমেন্ট বা নব্যবঙ্গ আন্দোলন। সময়টা 1826 সাল। কলকাতার হিন্দু কলেজে ইতিহাস আর ইংরেজি সাহিত্য পড়ানোর জন্য 17-18 বছরের একজন ইয়াং স্যার জয়েন করে। নাম হলো ডিরোজিও, যদিও তার পুরো নাম হলো হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। তো যাই হোক, ডিরোজিওর পড়ানো বা বোঝানোর পদ্ধতি ছিল মারাত্মক। অল্প কয়েকদিনের ভেতরেই স্টুডেন্টরা ডিরোজিওর ফ্যান হয়ে যায়, যদিও এরকম হওয়ার যথেষ্ট কারণ ছিল। ডিরোজিও তার ক্লাসে ইতিহাস আর ইংরেজি সাহিত্য তো পড়াতো, কিন্তু এর পাশাপাশি বাস্তব জগৎকে বিজ্ঞান আর দর্শনের সাথে জুড়ে দিত। ডিরোজিও তার ছাত্রছাত্রীদের ভেতর স্বাধীন চিন্তা করার ক্ষমতা আর যুক্তিবাদের ভাবনা গড়ে দেয়। ডিরোজিও তার ছাত্রছাত্রীদের বলতেন, যে কোনো বিষয় হোক না কেন, সে সমাজের ধার্মিক বিষয় হোক, সাংস্কৃতিক বিষয় হোক, পাশ্চাত্য শিক্ষা বা সংস্কৃতির কোনো বিষয় হোক, বা সমাজের যে কোনো বিষয় হোক না কেন, যুক্তি ছাড়া কোনো কিছুই মানা উচিত না এবং সমস্ত কিছুর সত্যতা অবশ্যই জানা উচিত। যুক্তিবাদের ভাবনা বোঝানোর জন্য তিনি বিভিন্ন দার্শনিকের কথা বলতেন, যেমন টম পেন, রুশো, ভলতেয়ার, বার্কলে, হিউম। এরা এই যুক্তিবাদ বোঝানোর জন্য ডিরোজিও সব থেকে বেশি যে বইটার উপর ভিত্তি করতেন সেটা হলো টম পেনের লেখা দ্য এজ অফ রিজনিং। এবার এই সমস্ত জিনিসের পাশাপাশি ডিরোজিও তার ছেলে মেয়েদের দেশপ্রেম সম্পর্কেও বোঝাতেন, আর এই দেশপ্রেম বোঝাতে গিয়ে ইংল্যান্ডের চরমপন্থী আন্দোলনের কথা বলেন, এছাড়া ফরাসি বিপ্লবের ঘটনার কথা বলেন। তো গতানুগতিক ওই বিভিন্ন পড়াশোনার পাশাপাশি এই সমস্ত জ্ঞানের মাধ্যমে ডিরোজিওর ছাত্রছাত্রীদের ভেতর দেশপ্রেমের ভাবনা তৈরি হয়, তাদের ভেতর যুক্তিবাদের ভাবনা তৈরি হয়, তারা আন্দোলনের দিকে যেতে চায় সমাজের বিভিন্ন বিষয় নিয়ে। যুক্তিবাদ নিয়ে তার ছাত্রছাত্রীদের ভেতর নিজস্ব বিভিন্ন মতামত তৈরি হতে থাকে। যেমন তার একজন ছাত্র ছিল রামগোপাল ঘোষ। তিনি বলতেন যে বিশ্লেষণ করতে চায় না সে হলো গোঁড়া, যে বোঝে কিন্তু বিশ্লেষণ করতে পারে না সে হলো বোকা, আর যে বোঝে বিশ্লেষণ করতে পারে কিন্তু করে না সে হলো দাস। এখন যে সমস্ত ছেলেমেয়েরা ডিরোজিওর চিন্তাধারা নিয়ে চলতো, ডিরোজিওর বিভিন্ন কাজ করে দিত, বিভিন্ন কাজে আসতো, সেই সমস্ত ছেলে মেয়েদের গ্রুপকে বলা হতো ইয়ং বেঙ্গল গ্রুপ। এবার ডিরোজিও এই ইয়ং বেঙ্গল গ্রুপকে কতটা প্রভাবিত করতে পেরেছে সেটা দেখার জন্য 1828 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় একটা বিতর্ক সভা খোলেন, যার নাম হলো একাডেমিক অ্যাসোসিয়েশন। এবার বর্তমানে যেমন টিভিতে বিভিন্ন রকম শো হয়, আমি দুটোর নাম বলি, এই যে ঘন্টাখানেক সঙ্গে সুমন বা যুক্তিতক্ক, এইগুলো কি? এইগুলো একটা বিতর্ক সভা। এখানে কি হয়? এখানে বিভিন্ন পার্টি বা বিভিন্ন ফিল্ডে যে সমস্ত বিশেষজ্ঞ ব্যক্তিরা রয়েছে তারা এখানে আসে, এসে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর তাদের যুক্তি তর্ক বিতর্কের মাধ্যমে তাদের মতামত দেয়। ঠিক একই রকমের কাজ তখন ওই একাডেমিক অ্যাসোসিয়েশনেও হতো। সমাজে বিভিন্ন সেক্টরে যে সমস্ত বিশেষজ্ঞ ব্যক্তিরা রয়েছে তাদেরকে এই একাডেমিক অ্যাসোসিয়েশনে ডাকা হতো। এবার এই বিতর্ক সভায় এসে একদিকে ওই সমস্ত বিশেষজ্ঞ ব্যক্তিরা থাকতো, আর আরেকদিকে ওই ইয়ং বেঙ্গল গ্রুপের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারা থাকতো। এবার এই দুটো দলের ভেতর বিভিন্ন বিষয় নিয়ে যুক্তি তর্ক বিতর্ক এসব হতো। এবার এই একাডেমিক অ্যাসোসিয়েশনের যে কাজ, এই নিয়ে পরবর্তীকালে 1853 খ্রিস্টাব্দে হিন্দু প্যাট্রিয়ট এই নিউজ পেপারে কিছু লেখা হয়। এখানে লেখা হয় যে পশ্চিমা দেশগুলোতে অক্সফোর্ড বা কেমব্রিজ ইউনিভার্সিটির যে সমস্ত ক্লাব রয়েছে, ওই সমস্ত ক্লাব যে কাজ করে, ভারতের একাডেমিক অ্যাসোসিয়েশনও ঠিক একই রকমের কাজ করে। এখন এই একাডেমিক অ্যাসোসিয়েশন নিয়ে কখনো কখনো পরীক্ষায় একটা প্রশ্ন জিজ্ঞেস করে ফেলে যে এই একাডেমিক অ্যাসোসিয়েশনটা কোথায় প্রতিষ্ঠা করা হয়েছিল। বর্তমানে কলকাতায় যেখানে মানিকতলা রয়েছে, ওইখানে একজন সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন শ্রীকৃষ্ণ সিংহ। ওই শ্রীকৃষ্ণ সিংহের বাগান বাড়িতেই এই একাডেমিক অ্যাসোসিয়েশনের জন্য বিতর্ক সভা খোলা হয়েছিল। তো এই ইয়ং বেঙ্গল গ্রুপের দ্বারা একাডেমিক অ্যাসোসিয়েশন এটা হলো। এর পাশাপাশি আরো একটা কাজ এই ইয়ং বেঙ্গল গ্রুপ করে, সেটা হলো একটা নিউজ পেপার ছাপানো। এই গ্রুপের যে সমস্ত মেম্বাররা ছিল তারা তাদের চিন্তা ভাবনা প্রকাশ করার জন্য 1828 খ্রিস্টাব্দে একটা পত্রিকা শুরু করে, যার নাম হলো পার্থেনন। এটা একটা ইংরেজি নিউজ পেপার ছিল এবং অন্যান্য নিউজ পেপারের মতন এটা রেগুলার ছিল না। এই সমস্ত গ্রুপের যখন মনে হতো তখন এই পেপার ছাপাতো, যখন মনে হতো না তখন ছাপাতো না। ডিরোজিও এই পার্থেনন পেপারের সাথে ডাইরেক্টলি কানেক্টেড ছিল। তবে এর পাশাপাশি ডিরোজিও আরো দুটো পত্রিকার জন্য কাজ করত, হেসপেরাস আর ক্যালকাটা লিটারারি। ডিরোজিও এই দুটো পত্রিকাতে সম্পাদনার কাজ করত। এবার এখানে অনেকে বোঝে না যে সম্পাদনা মানে কি। সম্পাদনা এর ইংরেজি অর্থ হলো এডিটর। কোনো একটা নিউজ পেপার সমস্ত কিছু লেখাজোখা হয়ে যাবে, তারপর ফাইনাল চেক করার কাজ যে করে, বা কোনো একটা নিউজ পেপার ফাইনাল যে চেক হয় কোথাও কোনো ভুল আছে কিনা, কোথাও কোনো ত্রুটি আছে কিনা, ফাইনাল কোনো কিছু অ্যাড হবে কিনা, সমস্ত কিছু কমপ্লিট করার পর ফাইনাল যে চেক আপ হয় সেই ফাইনাল চেক আপটাকেই বলা হয় সম্পাদনা করা। আর যে ওই কাজটা করে তাকে বলে সম্পাদক বা এডিটর। তো যাই হোক,
ডিরোজিওর এই বিভিন্ন নিউজ পেপারের সম্পাদনার কাজটা গেল। এখন ডিরোজিওর আন্ডারে এই যে ইয়ং বেঙ্গল গ্রুপ রয়েছে, এই গ্রুপটা যুক্তিবাদ দেখাতে গিয়ে হিতে বিপরীত কন্ডিশন তৈরি করে ফেলে। ভারতীয় সংস্কৃতি, হিন্দু ধর্ম বা খ্রিস্ট ধর্ম নিয়ে এই গ্রুপের ছেলেমেয়েরা মজা করত। যেমন কেউ কেউ গরুর মাংস ভক্ষণ করত, ব্রাহ্মণরা তাদের উপবীত বা পৈতে ছিঁড়ে ফেলতো, গঙ্গা জলের পবিত্রতা মানত না, পুরোহিতদের দেখে বলতো যে আমরা গরু খাই গো, কালীঘাট মন্দিরে মা কালীর উদ্দেশ্যে বলতো গুড মর্নিং ম্যাডাম। খ্রিস্ট ধর্মে যীশু খ্রিস্টকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করত, অবজ্ঞা করত। এইসব মেইনলি এই সমস্ত কাজের জন্যই সমাজের চোখে এই ইয়ং বেঙ্গল গ্রুপ খুব তিক্ততায় পড়ে যায়, আর এই জন্যই এদের চিন্তাধারা খুব বেশি দিন স্থায়ী হয়নি। অন্যদিকে এই সমস্ত কাজের জন্য হিন্দু কলেজে পড়াশোনার যে পরিবেশ, সেই পরিবেশ আস্তে আস্তে নষ্ট হতে থাকে। আর এর জন্য 1831 খ্রিস্টাব্দে ডিরোজিওকে ওই কলেজ থেকে বার করে দেওয়া হয়। এখন ডিরোজিও কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পর 1831 সালেই কলেরা রোগে মারা যায়। এবার ডিরোজিও মারা যাওয়ার পর তার যে অনুগামীরা রয়েছে, অর্থাৎ ওই ইয়ং বেঙ্গল গ্রুপ, তাদের ভেতর যে আন্দোলনের একটা চিন্তা ভাবনা ছিল, একটা পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনাও ধীরে ধীরে ভেস্তে যায়। কারণ তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য ডিরোজিওর মতন কোনো লিডার আর তখন ছিল না। যদিও পরবর্তীকালে তার কিছু অনুগামী ও ছাত্রছাত্রীরা মিলে 1843 খ্রিস্টাব্দে গিয়ে একটা রাজনৈতিক সংগঠন তৈরি করে, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। আর ডিরোজিওর বেশিরভাগ অনুগামী বা ছাত্রছাত্রীরাই দেশের বিভিন্ন কাজে নিজেদেরকে নিযুক্ত করে নেয়। যেমন রামতনু লাহিড়ী, রামচন্দ্র দেব, এরা ব্রাহ্ম সমাজ জয়েন করে। কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। হরচন্দ্র ঘোষ বাঁকুড়ার আমিন হিসাবে নিযুক্ত হয়ে যায়। মাধবচন্দ্র মল্লিক, গোবিন্দচন্দ্র বসাক, রসিকৃষ্ণ মল্লিক, এরা বিভিন্ন জায়গায় ডেপুটি কালেক্টর হিসাবে জয়েন করে। প্যারিচাঁদ মিত্র ক্যালকাটা পাবলিক লাইব্রেরিতে এডিটর হিসাবে কাজ করত। দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় অযোধ্যাতে তালুকদার হিসাবে নিযুক্ত হয়ে যায়। এইসব এবার ডিরোজিওর ওই যে অনুগামী বা ছাত্রছাত্রীরা ওই বিভিন্ন রকম কাজ করত, ওই সমস্ত কাজগুলোকেই একসাথে বলা যায় ইয়ং বেঙ্গল মুভমেন্ট বা নব্যবঙ্গ আন্দোলন। এখন এই নব্যবঙ্গ আন্দোলনের একদম শীর্ষে কে রয়েছে? ডিরোজিও। এই ডিরোজিও সম্পর্কে দু একটা কথা আছে, আমি একটু বলি। এই ডিরোজিও ছিলেন একজন অ্যাংলো পর্তুগিজ ব্যক্তি। বর্তমানে শিয়ালদার কাছাকাছি একটা জায়গা আছে এন্টলি বা পাতিপুকুর, এখানে একটা অ্যাংলো পর্তুগিজ ফ্যামিলিতে 1809 খ্রিস্টাব্দে ডিরোজিওর জন্ম হয়। তার বাবার নাম ফ্রান্সিস ডিরোজিও আর মা সোফিয়া ডিরোজিও। ছোটবেলা থেকে ডিরোজিও খুব মেধাবী ছিল। তখন ধর্মতলাতে একটা প্রাইভেট স্কুল ছিল, ধর্মতলা একাডেমি। এই ধর্মতলা একাডেমির যে হেড বা প্রতিষ্ঠাতা বা শিক্ষক যাই বলি না কেন, সে হলো ডেভিড ড্রুমন্ড। ডেভিড ড্রুমন্ড 1801 বা 2 সালে ওই ধর্মতলা একাডেমি প্রতিষ্ঠা করে। তো যাই হোক, ডিরোজিও 6 বছর বয়সে ওই ধর্মতলা একাডেমিতে ভর্তি হয়। সেই হিসাবে ডিরোজিওর তখন টিচার ছিল ওই ডেভিড ড্রুমন্ড। এখন ডেভিড ওই ডিরোজিওকে গতানুগতিক শিক্ষা তো দেয়, তবে এর পাশাপাশি আরো বিভিন্ন জিনিসের জ্ঞান দেয়। যেমন দেশভক্তি সম্পর্কে বলে, ইউরোপে ফরাসি বিপ্লব সম্পর্কে জ্ঞাত করে, ইংল্যান্ডে হওয়া চরমপন্থী আন্দোলনের ব্যাপারে বলে, এছাড়া যুক্তিবাদ সম্পর্কে ধারণা দেয়, সাহিত্য নিয়ে সাধনা করতে শেখায়। এইসব তো যাই হোক, 6 থেকে 14 বছর পর্যন্ত ডিরোজিও ওই ধর্মতলা একাডেমিতে পড়তো। এখন স্কুল থেকে বেরিয়ে যাওয়ার পর ডিরোজিও নিজের বিভিন্ন শিক্ষাকে নিজের মতন করে অধ্যয়ন করতে থাকে। আর এই অধ্যয়ন করতে করতে ইংলিশ লিটারেচার, পোয়েট্রি, ফিলোসফি বা দর্শন, এইসব জিনিসে এক্সপার্ট হয়ে যায়। এখন এইসব করতে করতে 1826 সালে গিয়ে দেখা যায় যে কলকাতার ওই যে হিন্দু কলেজ, ওই হিন্দু কলেজে টিচার নিয়োগ করা হচ্ছিল। সেই হিসাবে ডিরোজিও ওই হিন্দু কলেজে আবেদন করে এবং বিভিন্ন পরীক্ষা বা ইন্টারভিউ এর পর ডিরোজিও ওই হিন্দু কলেজে ইংলিশ লিটারেচার অর্থাৎ ইংরেজি সাহিত্য আর ইতিহাস, এই দুটো সাবজেক্টের জন্য টিচার হিসাবে নিয়োগ হয়ে যায়। আর সেটাও মাত্র 17 বা 18 বছর বয়সে। এইবার এইখানে অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে মাত্র 17-18 বছর বয়সে একটা ছেলে কিভাবে একটা কলেজের টিচার হতে পারে। এই জায়গাটা একটু বলি। কলকাতাতে হিন্দু কলেজের প্রতিষ্ঠা হয় 1817 সালে। এখন মোটামুটি 1900 সাল পর্যন্ত এই কলেজের একটা রুলস ছিল বা এই কলেজের টিচার নিয়োগের ক্ষেত্রে একটা নিয়ম ছিল যে বয়সটা এখানে ভ্যারি করে না। কোনো ছেলে, মেয়ে, লোক বা মহিলা, সে যেই হোক না কেন, কলেজ কর্তৃপক্ষ যদি মনে করে যে এই ব্যক্তি পড়ানোর জন্য ক্যাপেবল, এই ব্যক্তির ভেতরে এনাফ নলেজ রয়েছে, সেক্ষেত্রে ওই ব্যক্তির বয়স যাই হোক না কেন, সে যদি 10 বছর, 12 বছর বা 14 বছরও হয়, সেক্ষেত্রে তাকে টিচার হিসেবে জয়েন করে নেওয়া যেতে পারে। আর সেই হিসাবেই 1826 সালে ডিরোজিও হিন্দু কলেজে টিচার হিসেবে নিয়োগ হয়। যদিও ডিরোজিও ছাড়া অন্য আর কেউ এত কম বয়সে হিন্দু কলেজ বা অন্য কোনো কলেজে টিচার হিসেবে নিয়োগ হয়নি। তো যাই হোক, ডিরোজিও এই কলেজ জয়েন করলো এবং তারপর কি কি হলো সেটা তো একদম প্রথম থেকে আমি বললাম। এবার এই ডিরোজিও থেকে একটা তথ্য আছে যেটা কখনো কখনো এক্সামে জিজ্ঞেস করে নেয়, সেটা হলো ডিরোজিও যুক্তিবাদে বিশ্বাস করত, কিন্তু
ভারতের ওপর তার অগাধ দেশপ্রেম ছিল। এখন ডিরোজিওর যে ভারতের ওপর দেশপ্রেম রয়েছে সেটা তার লেখা দুটো কবিতা থেকে জানা যায়। ওই কবিতা দুটোর নাম কখনো কখনো জিজ্ঞেস করে। তো কবিতা দুটো হলো ফকির অফ জাঙ্গিরা আর টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড। আর এই দুটো পাবলিশ হয় 1828 সালে। এই হচ্ছে ওভারঅল ডিরোজিও আর তার ইয়ং বেঙ্গল মুভমেন্ট।